আজকের গল্প ফ্যামিলি হানিমুন। লেখিকা মাধবী ভট্টাচার্য। সুখবরটা অফিস ফেরত নিয়ে এসেছিল চন্দন। শেষ পর্যন্ত কয়েকদিনের ছুটি ম্যানেজ করা গেছে। বিয়ের 6 মাস পরে মধুচন্দ্রিমার স্বপ্ন পূরণ হতে চলেছে ঐশানীর। চন্দন যখন বলল পুরী বেড়াতে যাবে, ঐশানী আক্ষরিক অর্থেই লাফিয়ে উঠেছিল। সেই কবে থেকে পুরীর নাম শুনেছে পুরীর নীল সমুদ্রের গল্প। কখনো সমুদ্র দেখেনি সে। বিয়ের আগে পুরুলিয়া, দেওঘর, মধুপুর এরকম কিছু জায়গায় ঘুরতে গেছে, তাও সেখানকার আত্মীয়ের বাড়ির দৌলতে। হোটেল ভাড়া করে দূরে বেড়াতে যাওয়ার সামর্থ্য বাবার ছিল না। এহেন কুয়োব্যাং শেষ পর্যন্ত সত্যি সত্যি সাগরে গিয়ে পড়তে চলেছে। আনন্দে দিশেহারা ঐশানীর খুশি স্রোতে ভাটা পড়ল যখন শুনল শাশুড়িমা এবং দেওরও যাচ্ছে সঙ্গে। বিস্ময়ে হা হয়ে রইল সে। তার প্রবল বিস্ময়কে পাত্তা না দিয়ে চন্দন নির্বিকার সুরে বলল, যাচ্ছিই যখন সবাইকে নিয়ে যাই। মা ভাইকে নিয়ে কখনো কোথাও বেরোনো হয়নি, তাই বলে হানিমুনে মা ভাই? তাতে কি হয়েছে? তাছাড়া হানিমুন আবার কি? বিয়ের 6 মাস পর হানিমুন করতে যাওয়ার সময় রয়েছে নাকি? মনে মনে একটু মুষড়ে পড়লেও ঐশানী আর কথা বাড়ালো না। বাড়িয়ে লাভও ছিল না অবশ্য। 6 মাসে চন্দনকে যতটুকু বুঝেছে, বউয়ের কথা শোনার পাত্র সে নয়। বউয়ের কথা শুনে স্তৈন্য হওয়ার ইচ্ছে ওর নেই। স্বামীর কর্তব্য পালন করা আর স্তৈন্য হওয়ার মধ্যে যে সূক্ষ্ম তফাৎটুকু রয়েছে, ঐশানী সেটা বোঝাতে পারেনি কিছুতেই। বাধ্য হয়ে মানিয়ে নিয়েছে, যেমনটা মানিয়ে নেয় অনেক মেয়ে। হোটেল খুঁজতে শুরু করছিল চন্দন। মায়ের পরামর্শে এমন হোটেল বাছতে চাইছিল যেটার দর খুব চড়া না হয়। ভালো হোটেলে থাকা নাকি টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। যদিও ঐশানীর শখ ছিল একটা ভালো হোটেলে থাকতে, কেমন লাগে সেটার স্বাদ নিতে। 2-4 দিনেরই তো ব্যাপার, কিন্তু কথা বলে কোনো লাভ নেই। বুঝেই মুখ বুঝে রইল। হোটেল ঠিক করে চন্দন গভীর মুখে জানালো সব ঠিক হয়ে গেছে। সমুদ্রের সামনেই হোটেল পাওয়া গেছে। রুম থেকেই সমুদ্র দেখা যাবে। ঐশানীর চোখে তখন রঙিন স্বপ্ন। চন্দনের কাছে এই ট্রিপ হানিমুন না হলেও ঐশানীর চোখে হানিমুন ছাড়া আর কিছুই নয়। শাশুড়ি দেওর সঙ্গে গেলেও হোটেলে নিজেদের রুমে তো দুজনে একান্তে সময় কাটাতে পারবে। ভোরবেলা ব্যালকনিতে বসে সূর্যোদয় দেখতে দেখতে দুজনে চা খাবে। বিকেলে চন্দনের হাতে নিজের হাত নিয়ে চুপ করে বসে সোনালি বালিতে নীল ঢেউ আছড়ে পড়া দেখবে। কেউ তাদের বিরক্ত করতে পারবে না। তর সই ছিল না ঐশানীর। দেখতে দেখতে সেই দিন এসেই গেল। নির্দিষ্ট দিনে হোটেলে পৌঁছে মা আর ভাইকে রুমে ঢুকিয়ে মালপত্র নামিয়ে রেখে চন্দন যখন শ্বাস ছাড়ল, ঐশানী বরের গা ঘেঁষে ফিসফিস করলো, আমাদের রুমটা দেখে আসি চলো। আমাদের রুম? চন্দন এমন চোখে তাকালো যেন ঐশানীকে নয়, ভূত দেখছে। বাহ, আমরা তো কোথায় থাকছি দেখতে হবে না, এটাই তো আমাদের রুম, এখানেই থাকছি আমরা। চন্দনের চোখের অবাক ভাব তখনও কাটেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট এত প্রবল হয় বুঝতে পারেনি ঐশানী। ঝরঝর করে কেঁদে ফেলল সে। নন্দন অবাক চোখে বৌদির দিকে তাকিয়ে আছে। শাশুড়ির চোখে প্রশ্ন, কাঁদছো কেন? চন্দন বিব্রত। আমাদের আলাদা রুম নেই? কোনো মতে কথাগুলো ছিটকে এলো ক্রন্দনরত ঐশানীর গলা দিয়ে। নন্দন হেসে ফেলেছে। চন্দন অপ্রস্তুত হেসে বলেছে, আলাদা রুমের দরকার কি? এই তো বড় ঘর, বড় দুটো বিছানা, দুটো রুম নিতে আরো এক গাদা টাকার গচ্ছা, এটুকু বোঝারও বুদ্ধি নেই তোমার? শাশুড়ির চোখে তখন বিরক্তি। ঐশানী চুপ করে গেল। শাশুড়িকে সে ভয় পায়, কথার খোঁচায় তার সঙ্গে কেউ পেরে উঠবে না। সুতরাং ঐশানীর স্বপ্নের অপমৃত্যু ঘটল সেখানেই। বিকেলে সি বিচে হাঁটতে বের হলো। প্রচন্ড ভিড়, লোক গিজগিজ করছে। চন্দন মায়ের হাত ধরে নিয়ে চলেছে, পিছনে ঐশানী। নন্দন সঙ্গে নেই, ও ঘুরছে নিজের মতো করে। ভিড়ের ধাক্কায় মাঝে মাঝেই ছিটকে সরে যাচ্ছে ঐশানী। উদ্ভ্রান্ত চোখ খুঁজছে বরকে, দেখতে পেলে এগিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। চন্দনও চলতে চলতে উদ্বিগ্ন চোখে পিছন ফিরে তাকাচ্ছে বারবার। প্রচন্ড অভিমানে ঐশানীর মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে পড়ে, মিশে যায় ভিড়ে, যাতে চন্দন আর খুঁজে না পায় ওকে। একটা সম্পূর্ণ অচেনা জায়গায় বউকে একা চলতে ছেড়ে দিচ্ছে কি করে? চন্দনকে একা পেয়ে কথাটা বলতেই সে নিরুপায় মুখ করে বলল, তোমার তো বয়স কম, মা বুড়ো হয়েছেন, হাত ধরে নিয়ে না গেলে কোথায় পড়ে টরে যাবেন? ঐশানী চুপ করে গেলেও ক্ষোভ গেল না ওর।
পরদিন সকালে স্নান সেরে জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করতে যাওয়া হলো। মূল মন্দিরে ঢোকার সময় প্রচণ্ড ভিড় আর ঠেলাঠেলি। চন্দন কোনো মতে মাকে সামলে এগিয়ে চলেছে। ঐশানীকে বলেছে পেছনে থাকতে। ভিড়ের মধ্যে অনেকটা এগিয়ে যাওয়ার পর চন্দন পিছনে তাকিয়ে আবিষ্কার করলো ঐশানী নেই। ভিড়ের মধ্যে কোথাও ওর চিহ্ন মাত্র নেই। প্রচণ্ড উদ্বেগে চেঁচিয়ে ওর নাম ধরে ডাকতে লাগলো। না, কোনো সাড়া নেই। জগন্নাথ দর্শন মাথায় উঠল। পাণ্ডাকে বলে কোনো মতে ভিড় ঠেলে উল্টো পথে বেরিয়ে এলো। মন্দির চত্বরে তন্ন তন্ন করে খুঁজেও ঐশানীকে পাওয়া গেল না। চিন্তায় উদ্বেগে চন্দনের তখন মাথা কাজ করছে না। ওর সমস্ত রাগ গিয়ে পড়ল ভাইয়ের উপর। সে সঙ্গে এলে তো এত সমস্যা ছিল না। বেড়াতে এসেও ওকে বেলা পর্যন্ত ঘুমাতেই হবে। রেগে মেগে ফোন লাগালো ভাইকে। নন্দন গভীর ঘুমে ছিল। ফোন রিসিভ করে বিরক্ত গলায় বলল, কি হয়েছে? এক থাপ্পড়ে ঘুম বের করে দেবো তোর। বৌদি হোটেলে ফিরেছে নাকি দেখ। ফিরেছে মানে? আমি তো রুমেই আছি, এলে তো দেখতেই পাবো। কি হয়েছে? তোর বৌদিকে পাওয়া যাচ্ছে না। খবরটা দিয়ে ফোন কেটে দিল চন্দন। মানসী উদ্বিগ্ন মুখে বসেছিলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, গেছে হোটেলে? খিচিয়ে উঠে কিছু বলতে যাওয়ার আগেই পান্ডা উদ্ধত হয়ে খবর দিল ঐশানীকে পাওয়া গেছে। একটা চায়ের দোকানে বসে আছে। মাকে মন্দিরে বসিয়ে ছুটতে ছুটতে এসেছে চন্দন। দোকানের বেঞ্চে পাথরের মতো বসেছিল ঐশানী। বরের দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে আবার। এতক্ষণের উৎকণ্ঠা, উদ্বেগ, রাগ হয়ে ফুটে বেরিয়েছে চন্দনের গলায়। এসব কি কাণ্ড তোমার? একটা শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতের মতো আচরণ। তুমি বুঝি আমাদের পেছন পেছন মন্দিরে ঢুকতে পারতে না? ঐশানী জবাব দিল না। উঠে দাঁড়িয়ে হনহন করে চলতে শুরু করলো হঠাৎ। ছুটে গিয়ে ওর হাত চেপে ধরেছে চন্দন। কি ছেলে মানুষই করছো? বেশ করেছি, চেঁচিয়ে উঠেছে ঐশানী। চোখে টলমল করছে জল। আমি একা কেন যাব? আমি তোমার সঙ্গে এসেছি, একা তো আসিনি। চন্দন জবাব দিতে পারল না। একটু থেমে বলল, চলো এখন। পরের 2 দিন চন্দন হাজারবার বলার পরেও ঐশানী বেরোলো না। হোটেলেই বসে রইল। সকলে বেরিয়ে যাওয়ার পর একা বিচে হাঁটতে গেল। নিজের ইচ্ছে মতো এখানে ওখানে ঘুরে বেড়ালো। চন্দনের বিরক্তি, শাশুড়ির শাসন, দেওরের বিদ্রুপ ছুতেও পারল না ওকে। দীর্ঘদিনের স্বাদ আহ্লাদ অথবা ইচ্ছের অপমৃত্যু বদলে দিয়েছিল ওকে। ওর এমন অদ্ভুত আচরণের মানে আর কেউ বুঝতে না পারলেও চন্দনের বুঝতে অসুবিধা হয়নি। ওর মনে তাই সূক্ষ্ম এক অপরাধবোধ জেগেই রইল। বছর 2 পরে, বিয়ের পর বউকে নিয়ে যখন হানিমুনে বেরিয়ে পড়ল নন্দন, রাতে বিছানায় শুয়ে চন্দন বউকে বলল, তুমিও যাবে? চলো, শুধু আমরা দুজনে একবার ঘুরে আসি। মাকে একা রেখে যাওয়া যাবে না। ঐশানী লোশান মাখছিল হাতে পায়ে। নির্লিপ্ত গলায় বলল, একা কেন? নন্দনরা ফিরে আসুক, তারপর যাব। ওই সময়কে ফিরিয়ে আনতে পারবে? আর ঐশানী অস্থির চোখে তাকিয়ে আছে। চন্দন জবাব দিতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুলো। ঐশানী কিছুক্ষণ চুপ করে বসে থেকে নির্লিপ্ত মুখে আবার লোশন লাগানোই মন দিল। আমার কণ্ঠে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।